আচ্ছা, তাহলে আমি শুরু করি। ওই তোমরা 61 জন আমি দেখতেছি এখন বুঝছো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে 37 পেজের মেটাপ্লাসিয়ার আগ পর্যন্ত অর্থাৎ সামান্য কিছু ডিসকাশন করেছিলাম। তার মধ্যে ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি বলতে প্যাথোলজি এটা বলেছিলাম। আর প্যাথোলজি ডিফারেন্ট অ্যাসপেক্টস, ডিজিজের ডিফারেন্ট অ্যাসপেক্টস এর ডিসকাশন সেখানের মধ্যে বলছে ইটিওলজি, প্যাথোজেনেসিস, মরফোলজিক্যাল চেঞ্জ এন্ড ফাংশনাল চেঞ্জেস। এই চারটা অ্যাসপেক্ট প্যাথোলজি পড়ানো হয়, এটা বলেছিলাম। আর একটা সেলকে ইনজুরিয়াস এজেন্টস দিয়ে যদি স্টিমুলেট করা হয় তাহলে সেলুলার অ্যাডাপ্টেশনের কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, সরি ফর ডিস্টার্ব। হ্যাঁ, তাহলে এরপরে ওই সেলুলার অ্যাডাপ্টেশন আমরা ডিসকাস করে উত্তর আসছিলাম। আমরা হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি পর্যন্ত ডিসকাস করেছিলাম। তারপরে আমাদের এখন সেলুলার অ্যাডাপ্টেশনের মধ্যে লাস্ট টপিক হলো মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া হলো one type of adaptation, cellular adaptation, যেখানে one mature adult cell is converted to another mature cell. অর্থাৎ মেটাপ্লাসিয়া is a reversible change in which one differentiated cell type that is epithelial or mesenchymal is replaced by another cell type. তাহলে what is metaplasia? আমরা হাইপারট্রফিতে বলছিলাম টিস্যু or organ বড় হবে due to increasing size of the tissue, sorry cell. Hyperplasia বলছিলাম টিস্যু or organ বড় হবে due to increasing number of cell. Atrophy বলছিলাম decreasing size of the due to decrease and number of cell. আর আজকে ডিসকাশন শুরু হলো মেটাপ্লাসিয়া দিয়ে। মেটাপ্লাসিয়া হলো এটা একটা রিভার্সিবল চেঞ্জ, ওয়ান ডিফারেন্সিয়েটেড cell type, epithelial or mesenchymal, is replaced by another cell type. অর্থাৎ epithelial, respiratory epithelium, যেখানে স্মোকারদেরকে স্মোকিং এর জন্য সিলিয়েটেড কলোনার epithelium, স্কোমাস epithelium এ কনভার্ট হয়। তাহলে সিলিয়েটেড কলোনার epithelium is a differentiated cell, স্কোমাস সেল এটাও একটা ডিফারেন্সিয়েটেড সেল। তাহলে কলামনার সিলিয়েটেড কলোনার epithelial সেল স্কোমাস সেল দিয়ে রিপ্লেস হয়ে যাওয়াটাই হলো মেটাপ্লাসিয়া। ঠিক একইভাবে সার্ভিক্স, ইউটেরাইন সার্ভিক্সের এন্ডোসার্ভিক্স আর এক্সোসার্ভিক্স, দুই সার্ভিক্সের দুই পার্টের মাঝখানে একটা কলামনার জাংশন আছে, একটা লাইন। যখন কোনো ইনফেকশন হয়, সার্ভিসাইটিস হয়, তখন কলামনার সেলগুলি এন্ডোসার্ভিক্সের রিপ্লেস বাই স্কোমাস epithelial সেল। এটাও একটা হলো তোমার স্কোমাস মেটাপ্লাসিয়া। এসোফেগাসের লোয়ার পোরশন নরমালি লাইন বাই স্কোমাস epithelium। যখন কোনো রিফ্লাক্স ওসিফাজাইটিস হয় সেক্ষেত্রে স্কোমাস সেলটা কলামনার সেল দিয়ে রিপ্লেস হয়ে যায়। তাহলে এটা হলো কলামনার মেটাপ্লাসিয়া। তাহলে সিলিয়েটেড কলামনার কোনো একটা লাইনিং অর্গানের বা ডাক্টের কোনো একটা স্টোন ফর্মেশনের জন্য যদি কন্টিনিউয়াস ইরিটেশন থাকে, যেমন গল ব্লাডারের লাইনিং কলামনার epithelium, সে ইউরিনারি ব্লাডারের লাইনিং ট্রানজিশনাল epithelium। এখন ওখানে যদি কোনো একটা স্টোন হয়, ইউরিলিথিয়াসিস অথবা কোলিলিথিয়াসিস, এটা সব সময় যখন একটা ফ্রিকশন হবে, স্টিমুলেশন করবে, তখন এই নরমাল লাইনিংটা রিপ্লেস বাই স্কোমাস epithelium। এটাও একটা মেটাপ্লাসিয়ার এক্সাম্পল। তাহলে মেটাপ্লাসিয়া হলো যেখানে one mature or differentiated cell type is replaced by another mature or differentiated cell type. এটা হতে পারে স্টোন মেটাপ্লাসিয়া, এটা হতে পারে কলামনার মেটাপ্লাসিয়া। এখন আসুন মেসেনকাইমাল মেটাপ্লাসিয়া। মেসেনকাইমাল মেটাপ্লাসিয়া হলো যখনই তোমার কোন একটা স্কেলেটাল মাসেল ইনজুরি হয়, তখন সেখানে তোমার হেমোরেজ হয়, হেমাটোমা ফর্মেশন হয়। সেই হেমাটোমা
যখন তোমার গ্রাজুয়ালি হিল হতে থাকে তখন সেই ব্লাড কালেকশনটা হেমাটোমাটা গ্রাজুয়ালি রিপ্লেসড বাই কার্টিলেজ বোন দিয়ে রিপ্লেস করে, যেটাকে বলা হয় মায়োসাইটিস ওসিফিকেন্স। মায়োসাইটিস ওসিফিকেন্স মাসেল কনভার্টেড টু কার্টিলেজ অর বোন, এটাকে বলা হয় মাসেল এন্ড অ্যাডিপোজ টিস্যু কনভার্টেড টু বোন এন্ড কার্টিলেজ, এটাকে বলে মায়োসাইটিস ওসিফিকেন্স। এটা হলো মেসেনকাইমাল মেটাপ্লাসিয়া, মেসেনকাইমাল মেটাপ্লাসিয়া। তারপরে ডিউ টু ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ, ভিটামিন এর আরেক নাম হলো রেটিনোইক অ্যাসিড, এটা রেসপিরেটরি এপিথেলিয়ামে তোমার এস্কুয়াল মেটাপ্লাসিয়া। তাহলে মেটাপ্লাসিয়া এবং এপিথেলিয়াল কলামনার। এখন এক্সাম্পল দেওয়া হলো মেকানিজম অফ মেটাপ্লাসিয়া। Metaplasia does not result from a change in the phenotype of an already differentiated subject. একটা সেল যখন ডিফারেন্সিয়েটেড হয়ে যায় সেটা কনভার্ট করে। Instead, it is the result of a reprogramming of stem cells that are known to exist in normal tissue or of undifferentiated mesenchymal cells present in connective tissue. তাহলে একটা অলরেডি হয়ে গেলে সেটা না, যে যেটা স্টেম সেল থেকে রিপ্রোগ্রামিং হয়ে সেটাই তোমার ডিফারেন্সিয়েটেড সেল টাইপ হয়, এবং সেখানের মধ্যে সেই ডিফারেন্সিয়েশনটা স্টেম সেলে পার্টিকুলার লাইনেসে হয়, এবং ওই আগের যে গ্রোথ ফ্যাক্টরস, সাইটোকাইনস এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স কম্পোনেন্টস ইন দ্য এনভায়রনমেন্ট, এখানে যদি কোনো স্টিমুলাই আসে সেই স্টিমুলাই জিনের সেই স্টিমুলাইগুলি ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্সিয়েশন তোমাকে শুরু করে। তাহলে মেটাপ্লাসিয়া খুব সিম্পল, একটা ডিফারেন্সিয়েটেড সেল টাইপ আলাদা ডিফারেন্সিয়েটেড সেল টাইপ হবে। টাইপ হলো টু টাইপস, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া, মেসেনকাইমাল। স্কোয়ামাস আবার টু টাইপস, স্কোয়ামাস এপিথেলিয়াল আবার টু টাইপস, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, কলামনার মেটাপ্লাসিয়া, আর মেসেনকাইমাল একটা एग्जांपल। আর এটার মেকানিজম হলো রিপ্রোগ্রামিং অফ জিনস। তারপরে তোমার ইম্পর্টেন্স হলো মেটাপ্লাসিয়া যদি কন্টিনিউ করে, যদিও এটা রিভার্সিবল প্রসেস, তাহলে এটা মেবি টার্ন ইনটু অ্যানাপ্লাসিয়া। অ্যানাপ্লাসিয়া মিন্স ম্যালিগন্যান্সি হতে পারে, ম্যালিগন্যান্সি। আর ওখানে যে ব্যারেট সিসোফাগাস বলছিলাম, যেটা স্কোয়ামাস এপিথেলিয়াম কলামনার এপিথেলিয়াম দিয়ে রিপ্লেস করে, সেই কলামনার এপিথেলিয়ামও একটা তোমার সাইট ফর ম্যালিগন্যান্সি, এবং সেখানে এটা হবে অ্যাডিনোকার্সিনোমা। এপিথেলিয়াল কলামনার এপিথেলিয়াম থেকে যদি ম্যালিগন্যান্ট টিউমার রাইজ করে, এটা স্কোয়ামাস কার্সিনোমার বদলে হবে অ্যাডিনোকার্সিনোমা। তাহলে আমরা এখন যেটুকু বললাম, আমাদের একটা টপিক প্যাথোলজি শেষ হলো, সেটা হলো সেলুলার অ্যাডাপ্টেশন। আমরা সেলুলার অ্যাডাপ্টেশন কি সেটা প্রথমে বলেছিলাম, অ্যাডাপ্টেশন কয় টাইপ সেটাও বলেছিলাম, এবং সেইখানের মধ্যে হাইপারট্রফি, হাইপারপ্লেসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লেসিয়া প্রত্যেকটা ডেফিনিশন, প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে এবং মেকানিজম তোমাদেরকে গত ক্লাস এবং আজকের ক্লাসের মধ্যে বিশদ বলা হবে। এখন আসো সেলুলার রেসপন্সের মধ্যে অ্যাডাপ্টেশনের পরে হলো সেল ইনজুরি। সেল ইনজুরি হলো আমরা আমাদের স্টিমুলাই যদি সেলকে নরমাল সেলকে অ্যাডাপ্টেশনের পরে আরো এটা কন্টিনিউ করে, তখন সেল আরো চেঞ্জ হয়ে এমন একটা স্টেজে আসবে যেটাকে বলা হয় রিভার্সিবল সেল ইনজুরি। রিভার্সিবল। আর যদি আরো স্টিমুলাই এটার উপরে পড়ে, তাহলে এটা রিভার্সিবল থাকবে না, সেটা তখন ইরিভার্সিবল কনভার্ট হয়ে যাবে, ইরিভার্সিবল সেল ইনজুরি। তাহলে রিভার্সিবল সেল ইনজুরি হলো টু টাইপস, একটা হলো সেলুলার সোয়েলিং এবং ফ্যাটি চেঞ্জেস, আর ইরিভার্সিবল সেল ইনজুরি হলো নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিস। আর একটা এখন টার্ম ইউজ হয়েছে নেক্রোঅ্যাপোপ্টোসিস। তাহলে একটা সেল, নরমাল সেল যখন কোনো স্টিমুলাইয়ের প্রতি এক্সপোজ হয়, প্রথম পর্যায়ে তার একটা এসটিডি স্টেজে যায়, যেটা হলো সেলুলার অ্যাডাপ্টেশন। আরো যদি সেই স্টিমুলাই সেলকে স্টিমুলেট করে, তখন সেলের একটা পরিবর্তন হয়, ইনজুরি হয়ে সেই ইনজুরিগুলি একটা পর্যায়ে পর্যন্ত যখন যায়, সেখান থেকে সেলুলার ইনজুরি থেকে সেলটা আবার নরমাল স্টেজ পর্যন্ত ফেরত আসতে পারে। যে স্টেজে গিয়ে থেকে সেলগুলি ফেরত আসতে পারে, ওই পর্যন্ত এটাকে বলা হয় রিভার্সিবল সেল ইনজুরি। আর যেখান থেকে সেল আর শেষ হয়ে নরমাল স্টেজে ফেরত আসতে পারে না,
এটাকে বলা হয় ইরিভার্সিবল সেল ইনজুরি। রিভার্সিবল সেল ইনজুরির এক্সাম্পল হলো সেলুলার সোয়েলিং এন্ড পেটিসাইন্স। ইরিভার্সিবল সেল ইনজুরির এক্সাম্পল হলো নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিস দুইটা কমন, কোন একটা ফেনোমেনন করলে সেটাকে বলে নেক্রোপ্টোসিস। এখন কোন স্টেজ পর্যন্ত গেলে সেল নরমাল স্টেজে ফেরত আসতে পারে রিভার্সিবল, আর কোন স্টেজ পর্যন্ত গেলে সেল আর ফেরত আসতে পারে না। তাহলে সেল সম্বন্ধে আমরা যখন জানি, একটা হলো সেলের মেমব্রেন, সেল মেমব্রেন, সেই মেমব্রেন লাইসোজোয়াল মেমব্রেন হতে পারে, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন হতে পারে, সেল মেমব্রেন হতে পারে। সেলের ইনজুরি হয়ে যদি সেলের মেমব্রেন রাপচার হয়ে যায়, সেলের মেমব্রেন যদি রাপচার হয়ে যায়, সেল মেমব্রেন যদি রাপচার হয়ে যায়, তাহলে সেলটা আর রিভার্সিবল হতে পারে না। সেখানে সেই ক্রাইটেরিয়া অফ রিভার্সিবল সেল ইনজুরি একটা হলো রাপচার অফ সেল মেমব্রেন, রাপচার অফ সেল মেমব্রেন। তাহলে রাপচার অফ সেল মেমব্রেনে যখন হয় তখন সেটা হয়ে যাবে ইন্টিগ্রিটি অফ সেল মেমব্রেন, যখন আর থাকবে না তখন সেটা হয়ে যাবে ইরিভার্সিবল সেল ইনজুরি অর নেক্রোসিস। তখন সে তার নরমাল ফাংশন স্ট্রাকচার কিছুই আর থাকবে না। এবং এবং সেখানের মধ্যে দেখা যাবে মাইটোকন্ড্রিয়া যে আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার ক্যালসিয়াম ডেপোজিট হবে এবং ওয়াটার লগিং হবে এবং সেটা সোয়েলিং হবে, ক্যালসিয়াম ডেপোজিট হয়ে সেটা এমন স্টেজে চলে যাবে যেখান থেকে আর সেল নরমাল ফাংশন করতে পারবে না। মাইটোকন্ড্রিয়া ইজ পাওয়ার হাউস অফ দি সেল, সে পাওয়ার হাউস আর ফাংশন করতে পারবে না, তখন এটা হলো ইরিভার্সিবল সেল। আর যদি শুরুতে তোমার সেলের একটু সোয়েলিং হয়, মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটু সোয়েলিং হয়, একটু ব্ল্যাব ফরমেশন করে, ফিগার ফরমেশন করে, এগুলি যদি হয় তাহলে সেল কিন্তু রিভার্সিবল আবার ফেরত আসতে পারে। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাইবোজোম ডিটাচমেন্ট হয়ে যায় এবং ডিটাচমেন্টের জন্য যদি প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও সেল আর তোমার রিভার্সিবল হতে পারবে না, সেখান থেকেও ইরিভার্সিবল সেল ইনজুরি হয়ে যাবে। তাহলে আমরা এখন টপিকস আছে সেলুলার ইনজুরি। আমাদের সেলের রেসপন্সের মধ্যে অ্যাডাপ্টেশন আগে ডিসকাস হয়েছে। সেকেন্ড টপিক হলো সেল ইনজুরি। সেল ইনজুরি দুইটা, রিভার্সিবল সেল ইনজুরি এন্ড ইরিভার্সিবল সেল ইনজুরি। এখন আমরা রিভার্সিবল সেল ইনজুরি এবং ইরিভার্সিবল সেল ইনজুরি কোন কোন এজেন্ট এই সেল ইনজুরি করে। নাম্বার 1 হলো অক্সিজেন ডিপ্রাইভেশন। যদি অক্সিজেন ডিপ্রাইভেশন হয়ে যায়, সেল যদি কোনো কারণে অক্সিজেন না পায় অথবা রিডিউস হয়, তখন সেলের মধ্যে ইনজুরি হবে এবং সেলের চেঞ্জ হবে, প্রথমে রিভার্সিবল হবে পরে ইরিভার্সিবল হবে। তাহলে প্রথমে রিভার্সিবল হবে এবং পরে তোমার ইরিভার্সিবলে পরিবর্তন হয়ে যাবে। তাহলে রিডিউসিং অ্যারোবিক অক্সিডেশন, অ্যারোবিক রেসপিরেশন, যখন সেলে অক্সিজেন পাবে না তখন অ্যারোবিক রেসপিরেশনকে হ্যাম্পার করবে। এবং এটার জন্য তোমার একটা হতো আর্টারিয়াল সাপ্লাই যদি কমে যায়, ইস্টিমিয়া হতে পারে, অথবা inadequate oxygenation of blood due to cardiorespiratory failure, অথবা decreased oxygen carrying capacity of the blood, decreased oxygen carrying capacity of the blood as in anemia or carbon monoxide poisoning। এসব ক্ষেত্রে তোমার deprivation of oxygen or oxygen deprivation তোমার তাহলে যদি ইস্কিমিয়া হয় অথবা inadequate oxygenation of blood due to cardiorespiratory failure হয়, অথবা decreased oxygen carrying capacity of the blood as in anemia or carbon monoxide poisoning, producing a stable carbon oxygen hemoglobin that blocks oxygen carriage, or after severe blood loss। তাহলে depending on the severity of the hypoxic state, cell may adapt, অথবা adaptation করতে পারে, অথবা undergo injury or die। For example, if an artery is narrowed, the tissue supplied by that vessel may initially shrink in size, atrophy, whereas more severe or sudden hypoxia induces injury and cell death। তাহলে এক কথায় অক্সিজেন সাপ্লাই যদি কমে যায়, সেলের অ্যাডাপ্টেশন হবে, পরে সেল ইনজুরি হবে। এক নাম্বার এজেন্ট। দুই নাম্বার এজেন্ট হলো ফিজিক্যাল এজেন্টস। ফিজিক্যাল এজেন্টস এর মধ্যে আছে মেকানিক্যাল ট্রমা, extremes of temperature, যেমন বার্নস এন্ড ডিপ কোল্ড, অর্থাৎ হিট হবে অথবা কোল্ড হবে, extremes of temperature, অথবা সাডেন চেঞ্জেস ইন অ্যাটমসফিয়ারিক প্রেসার, রেডিয়েশন, ইলেকট্রিক শক, এগুলো হলো ফিজিক্যাল এজেন্টস। এইসব এজেন্ট ইলেকট্রিক শক, রেডিয়েশন ইনজুরি, চেঞ্জেস ইন অ্যাটমসফিয়ারিক প্রেসার, তারপরে হলো টু হট অথবা টু কোল্ড, এই ফিজিক্যাল এজেন্টস গুলি সেলকে
ইনজুরি করতে পারে। 3 নম্বর হলো কেমিক্যাল এজেন্টস এন্ড ড্রাগস। কেমিক্যাল এজেন্টস এন্ড ড্রাগস এর মধ্যে হলো অ্যাসিড, অ্যালকালি, salt, trace amounts of poisons such as arsenic, cyanide, mercuric salt may damage sufficient numbers of cells within minutes or hours to cause death. এরপরে chemical agents এর মধ্যে environmental and air pollutants, insecticides, herbicides, industrial and occupational hazards such as carbon monoxide and asbestos, recreational drugs such as alcohol, and ever increasing variety of therapeutic drugs. তাহলে chemical agent এর মধ্যে তোমার অ্যাসিড, অ্যালকালি, সল্ট, তারপর তোমার এই যে ইনসেক্টিসাইডস, এয়ার এন্ড এনভায়রনমেন্টাল পলিউটেন্টস, হার্বিসাইড, ইন্ডাস্ট্রিয়াল এন্ড অকুপেশনাল হ্যাজার্ডস, এই সবগুলি সেলকে ইনজুরি করতে পারে। ইনফেকশাস এজেন্টস, ইনফেকশাস এজেন্টস এর মধ্যে সাব মাইক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক, যেমন সেভারাল ফিট ইন লেংথ, টেফর্ম করতে পারে, আবার মাইক্রোস্কোপিক রিকেটসিয়া, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই এগুলি করতে পারে। অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, মেটাজোয়া যা আছে, যত ধরনের ইনজুরি মাইক্রোবায়োলজিক্যাল এজেন্টস আছে, সবাই সেল ইনজুরি করতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা কে কে সেল ইনজুরি করতে পারে বললাম। একটা হলো ডিপ্রাইভেশন অফ ব্লাড সাপ্লাই, দ্যাট ইজ ইসকেমিয়া। 2 নম্বর হলো ফিজিক্যাল এজেন্টস, 3 নম্বর হলো কেমিক্যাল এজেন্টস, 4 নম্বর হলো ইনফেকশাস এজেন্টস। এরপরে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনস, যেমন ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনের মধ্যে যেমন অটোইমিউন ডিজিজ, হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন, এরা সেল ইনজুরি করতে পারে। জেনেটিক ডিঅ্যারেঞ্জমেন্টস, যেমন জেনেটিক ডিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে আমাদের ডাউন সিনড্রোম, ক্লিনফেল্টার সিনড্রোম, এগুলি তোমার সেল ইনজুরি করতে পারে। এরপরে নিউট্রিশনাল ইমব্যালেন্স, যেমন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, মেলাসমাস, কোয়াশিয়ারকর, ভিটামিন ডিফিসিয়েন্সি, এরা তোমার সেল ইনজুরি করতে পারে। আর লাস্ট অফ অল সেলুলার এজিং। তাহলে আমরা এ পর্যন্ত এজেন্টসের মধ্যে 7টা বললাম। লাস্টে বললাম নিউট্রিশনাল ইমব্যালেন্সেস, সেখানে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, সেখানে লিপিডের হাই, তারপরে তোমার ভিটামিন ডিফিসিয়েন্সি, টেস্ট এলিমেন্টস এগুলি, তারপরে হলো তোমার ইমিউনোলজিক্যাল এজেন্টস, জেনেটিক ডিঅ্যারেঞ্জমেন্টস, তারপরে তোমার ইনফেকশাস এজেন্টস, তারপরে হলো তোমার কেমিক্যাল এজেন্টস, তারপরে হলো তোমার ফিজিক্যাল এজেন্টস, ফার্স্ট অফ অল হলো ল্যাক অফ অক্সিজেন। তাহলে আমি এই পর্যন্ত যেটুকু বললাম এই যে ইনজুরিয়াস এজেন্ট সম্বন্ধে, আপনার ইটিওলজি অফ সেল ইনজুরি, তোমরা সবাই শুনছো তো আমার কথা? তোমরা কি আমার কথা শুনছো? তাহলে এখন আমরা যেটা বললাম সেটা হলো কজেস অফ সেল ইনজুরি, অর্থাৎ ইনজুরিয়াস এজেন্টস। ইনজুরিয়াসের মধ্যে আমি 7টা হেডিং এ বলেছি, এরা প্রত্যেকে সেলকে ইনজুরি করতে পারে। এখন আসলে মরফোলজিক অল্টারেশনস ইন সেল ইনজুরি। সেল ইনজুরি হলে মরফোলজি কি চেঞ্জ হবে, যেটা আগেই বলেছি। কি বলেছি? একটা রিভার্সিবল সেল ইনজুরি আর একটা ইরিভার্সিবল সেল ইনজুরি। রিভার্সিবল সেল ইনজুরির মধ্যে সেলুলার সোয়েলিং এবং ফ্যাটি চেঞ্জ, ইরিভার্সিবল সেল ইনজুরির মধ্যে নেক্রোসিস, অ্যানাফিলাক্সিস। আমরা এতটুকু পর্যন্ত যদি ডিসকাস করতে পারি আজকে আমাদের পড়া শেষ হবে। এখন আসো রিভার্সিবল সেল ইনজুরি, যেটা বলছিলাম সেটা হলো সেলুলার সোয়েলিং এন্ড ফ্যাটি চেঞ্জ। একটা সেল যখন সোয়েলিং হয়ে যায় তাহলে কি রকম হয়? একটা নরমাল সেল যখন সেলুলার সোয়েলিং হয় তখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি সেখানে সোয়েলিং অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড মাইটোকন্ড্রিয়া, সেলের মেমব্রেন ব্ল্যাপস ফর্মেশন হয়, মাইলিন ফিগার তৈরি হয়। এই হলো রিভার্সিবল সেল ইনজুরি। আর যদি সেল ইরিভার্সিবল চলে যায়, আরো প্রোগ্রেসিভ ইনজুরি হয়, তাহলে ওই কথাটা বলছিলাম, ব্রেকডাউন অফ প্লাজমা মেমব্রেন, সেলের মেমব্রেন অফ প্লাজমা মেমব্রেন ব্রেকডাউন হয়ে যাবে। মেমব্রেন অফ অর্গানেলিস, এই যে তোমার লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এগুলির মেমব্রেন ভেঙে যাবে এবং নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যাবে।
লিকেজ অফ কন্টেন্টস, তাদের যে কন্টেন্ট আছে সেগুলো লিকেজ হয়ে যাবে এবং সেখানে মাইটোকন্ড্রিয়াতে অ্যামারফাস ডেনসিটিস অফ ক্যালসিয়াম ডেপোজিট হবে। তাহলে প্লাজমা মেমব্রেন অল্টারেশনস হয়ে যাবে, মাইটোকন্ড্রিয়াল চেঞ্জ হবে, ডাইলেশন অফ দ্য নেপ্রোজেনিক রেটিকুলাম নিউক্লিয়ার অল্টারেশনস। এগুলি হলো তোমার যদি রাপশন না হওয়া পর্যন্ত হলে রিভার্সিবল সেলুলার সোয়েলিং, এখানের মধ্যে সেলের ভিতরে ওয়াটার লগিং হবে। আর যেগুলো এগুলো রাপশন হয়ে কন্টেন্ট রিলিজ হয়ে যায় তখন আমরা এটাকে বলবো ইরিভার্সিবল সেলুলার নেক্রোসিস। রাইট, এখন আসো তাহলে সেলুলার সোয়েলিং এ একটা সেল কিরকম হবে? সোলেন হবে, সেলের ভিতরে ওয়াটার থাকবে, সেলের মেমব্রেনে ব্ল্যাক ফর্মেশন হবে, মাইলিন ফিকার হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ওয়াটার লগিং হবে, মাইটোকন্ড্রিয়া তো হবে, কিন্তু সেলের ফাংশন মোরলেস ঠিক থাকবে। এখান থেকেও যদি ইনজুরিয়াস এজেন্ট রিমুভ করা হয় সেল নরমাল স্টেজে চলে যাবে। যখন এই সেল মেমব্রেন গুলি, সেলের মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, গোলজি মেমব্রেন যদি রাপশন হয়ে যাবে, কন্টেন্ট গুলি বেরিয়ে আসবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাইবোজোম ডিটাচড হয়ে যাবে, প্রোটিন সিনথেসিস করতে পারবে না, তখন এইটাকে রিভার্সিবল সার্জারি। এখন তাহলে আসো মানে ওখানে রিভার্সিবল সার্জারি একটা হলো নেক্রোসিস, একটা হলো অ্যাপোপ্টোসিস। এখন হোয়াট ইজ নেক্রোসিস? বই মতন করে বলতে হবে। Necrosis, the morphologic appearance of necrosis as well as necroptosis is the result of denaturation of intracellular proteins and enzymatic digestion of the lethally injured cell. ওই যে lethally injured cell বলতে আমরা যেটা বলছিলাম যেহেতু তার মেমব্রেন রাপশন হয়ে গেছে, lethally injured সেলের মধ্যে মরফোলজিক্যাল যে চেঞ্জটা হয় due to denaturation of the protein অথবা enzymatic digestion of the enzymatic digestion or enzymatic digestion. The morphology changes of the cell that occurs in a lethally injured cell due to denaturation of the protein or enzymatic digestion. এটাই হলো নেক্রোসিস। তো নেক্রোসিস যদি আমরা দেখি আমরা মাইক্রোস্কোপ কিরকম পাবো, এখানের মধ্যে আমরা পাবো হেমাটোক্সিলিন এন্ড ইউসিন। আমাদের হিস্টোপ্যাথোলজি রুটিন স্টেইনের নাম হলো হেমাটোক্সিলিন এন্ড ইউসিন স্টেইন, আর সাইটোপ্যাথোলজির স্টেইনের নাম হলো প্যাপোনোকুলো স্টেইন। আমরা সাইটোলজিতেও হেমাটোক্সিলিন এন্ড ইউসিন স্টেইন ইউজ করতে পারি, কিন্তু নরমালি হওয়া উচিত প্যাপোনোকুলো স্টেইন। আর রুটিন হিস্টোপ্যাথোলজি স্টেইনের নাম হলো হেমাটোক্সিলিন এন্ড ইউসিন স্টেইন। এছাড়াও কিছু স্পেশাল স্টেইন আছে আমাদের, যেমন PAS পার আয়োডিক অ্যাসিড শিফট, এটা হলো একটা স্পেশাল স্টেইন, পাস স্টেইন। তারপরে আমরা কনগুরেট ইউজ করতে পারি, এটা হলো একটা স্পেশাল স্টেইন। তারপরে হলো মেসন স্ট্রাইক্লোন, এটা হলো একটা স্পেশাল স্টেইন। তাহলে আমাদের রুটিন স্টেইন যেটা আমরা হিস্টোপ্যাথোলজিতে ইউজ করি সেটা হলো হেমাটোক্সিলিন এন্ড ইউসিন। হেমাটোক্সিলিন হলো কালার ব্লু আর ইউসিন হলো পিঙ্কিশ। তো নিউক্লিয়াসে ব্লু কালার, সাইটোপ্লাজমে পিঙ্কিশ কালার আর কালার। সেজন্য আন্ডার মাইক্রোস্কোপে আমরা যদি একটা টিস্যু দেখি, সেল দেখি, সেলের নিউক্লিয়াসটা আমরা দেখবো ব্লুশ আর সাইটোপ্লাজম দেখবো ইসোনোফিলিক। তাহলে নেক্রোটিক সেল শো ইনক্রিজড ইসোনোফিলিয়া, যেটা সেল অলরেডি লিথিলি ইনজুর্ড হয়ে গেছে, ডেড হয়ে গেছে, সেটাতে আমরা যখন স্টেইন করে দেখবো সেলদের দেখবো ইনক্রিজড ইসোনোফিলিয়া। And part of denatured cytoplasmic proteins which binds with red dye, you see. The necrotic cell may have more glassy homogeneous appearance than do normal cell, mainly as a result of the loss of glycogen particles. এবং আলটিমেটলি সেই নেক্রোটিক সেলের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট হয়ে ক্যালসিয়াম ওই ক্যালসিফাইড হয়ে যায়। তাহলে ওই আর যে কথাটা বারবার বলছি, যখন এই নেক্রোসিস হয়ে যায় সেলের মেমব্রেন রাপচার হয়ে যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হয়ে যায়, লাইসোজোমাল হয়ে যায়, মাইটোকন্ড্রিয়াল হয়ে যায়, এবং সেখানের মধ্যে অ্যামোফাস ডিব্রিস এগ্রিগেটস অফ প্লাজমেটিক প্রোভেজ রিপ্রেজেন্টেড ডিনেশন প্রোটিন এগুলি হয়। এগুলি হলো সাইটোপ্লাজম। এখন নিউক্লিয়ার কি স্টেজ হয়? নিউক্লিয়াসটা তিন ধরনের প্যাটার্ন নিউক্লিয়াস। সেই তিন ধরনের প্যাটার্নের মধ্যে একটা হলো ক্যারিওলাইসিস, একটা হলো পিগনোসিস, একটা হলো ক্যারিওহেক্সিস। তাহলে নিউক্লিয়াস চেঞ্জেস ইন নেক্রোসিসে
one of the three patterns, all due to non-specific breakdown of DNA. The basophily of the chromatin may fade. Normally যে নিউক্লিয়াসের chromatinটা ছিল basophily সেটা fade হয়ে যায়, যেটাকে বলা হয় karyolysis, a sense that presumably reflects loss of DNA because of enzymatic degradation by endonucleases. Second হলো pignosis. Second pattern also seen in apoptotic cell, that is pignosis characterized by nucleus shrinkage and increased basophily. নিউক্লিয়াসটা basophilic হয়ে যাবে প্লাস increased basophilic হয়ে যাবে এবং shrinkage হয়ে যাবে। এটা হয় chromatin condenses into a solid shrunken basophilic mass. Third pattern known as karyohexis. Pignotic nucleus undergoes fragmentation. ভাগ হয়ে যাবে, ভেঙে যাবে নিউক্লিয়াস, যেটাকে বলে karyohexis। তাহলে ফেড অফ বাসোফিলিয়াকে বলে karyolysis, shrunken হয়ে যাবে কে বলে pignosis, আর karyohexis হলো ব্রেকডাউন হয়ে মাল্টিপল ফ্র্যাগমেন্ট হয়ে যাবে। With the passage of time, ada or two, nucleus in the necrotic cell totally disappears. নিউক্লিয়াসটা টোটালি চলে যায়। তাহলে নিউক্লিয়ার সেন্স হলো কয় টাইপের? তিন টাইপের, ক্যারিওলাইসিস, পিগনোসিস, ক্যারিওহেক্সিস। ক্যারিওলাইসিস মানে ডিক্রিজ বাসোফিলি, ইনক্রিজ টিসোফিলি। পিগনোসিস মানে কন্ডেনসেশন অফ নিউক্লিয়ার ম্যাটেরিয়াল ইনটু শাঙ্ক এন্ড শ্রিঙ্ক হয়ে যায়। আর ক্যারিওহেক্সিস হলো ফ্র্যাগমেন্টেশন অফ দি ফ্র্যাগমেন্টেশন of the nucleus. তাহলে নিউক্লিয়ার চেঞ্জেস ইন নেক্রোসিস। এখন মরফোলজিক্যাল টাইপস অফ নেক্রোসিস, সব নেক্রোসিস আর একই ধরনের নয়। মেজর টাইপের মধ্যে একটা হলো কোয়াগুলেটিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিস সলিড অর্গানে পাওয়া যায় এবং আর্টারিয়াল ব্লকের জন্য পাওয়া যায়, যেমন মায়োকার্ডিয়াল ইনফাকশন। মায়োকার্ডিয়াল ইনফাকশন হলো একটা কোয়াগুলেটিভ নেক্রোসিস। এখানে তোমার ডিনেশন অফ দি প্রোটিন এবং সেলের আর্কিটেকচার যেটা আছে সেটা ঠিক থাকে, কিন্তু সেলুলার ডিটেইলস যেগুলো নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া এগুলি লস হয়ে যায়। এটা হলো কোয়াগুলেটিভ নেক্রোসিস। দুই নম্বর হলো লিউকোফ্যাক্টিভ নেক্রোসিস। লিউকোফ্যাক্টিভ নেক্রোসিস এর মধ্যে এটা হলো এনজাইমেটিক ডাইজেশন অফ দি সেল। এখানে সেল আর কোনো আউটলাইন থাকবে না, পুরো সেলটা একটা সেলগুলি একটা এনজাইমেটিক ডাইজেশন হয়ে ক্রিমি ম্যাটেরিয়াল হয়ে যাবে, যেটাকে আমরা বলি পাস, যেটা পাস ফর্মেশন হয়ে যাবে। থার্ড হলো একটা স্পেশাল টাইপ অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস, যেটাকে বলা হয় ক্যাজিয়েশন নেক্রোসিস, যেখানে তোমার necrotic area appears as a structureless collection of fragmented or live cell and amorphous granular debris enclosed within a distinctive nuclear border, যেটাকে আমরা গ্রানুলোমাটাস ইনফ্লামেশন বলি। আমরা পুরো ডিসকাস করব ক্যাজিয়েশন নেক্রোসিস। এরপরে আরো কিছু নেক্রোসিস আছে, যার মধ্যে একটা হলো ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিস হলো ফ্যাট ডিস্ট্রাকশন হয়ে ফোকাল, তার চারিদিকে ইনফ্লামেশন হবে এবং ফ্যাটের মধ্যে ক্যালসিফিকেশন হবে। তো ফ্যাট নেক্রোসিস এগেইন আবার টু টাইপস। একটা হলো ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, যেমন হলো ব্রেস্ট রিজিয়ন, যেখানে ফ্যাট রিচ, সেখানে যদি কোনো ইনজুরি হয়, সেই ইনজুরির জন্য যদি ফ্যাট নেক্রোসিস হয়, সেটাকে বলে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। আর প্যানক্রিয়াসে হয়, প্যানক্রিয়াসের মধ্যে যেখানে এনজাইম রিলিজ হয়, অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, সেখানে যে ফ্যাট আছে, ফ্যাট সেল যদি নেক্রোসিস হয়, সেটাকে বলে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস। তাহলে আরেকটা হলো ফিব্রিনয়েড নেক্রোসিস। ফিব্রিনয়েড নেক্রোসিস ইউজুয়ালি তোমার ব্লাড ভেসেলের হয়, এটা ইমিউন কমপ্লেক্স এর জন্য, ইমিউন রিঅ্যাকশনের জন্য। তাহলে এই কয়টা হলো তোমার টাইপস অফ নেক্রোসিস: কোয়াগুলেটিভ নেক্রোসিস, লিউকোফ্যাক্টিভ নেক্রোসিস, ক্যাজিয়েশন নেক্রোসিস, ক্যাজিয়াস নেক্রোসিস, তারপরে হলো তোমার ফিব্রিনয়েড নেক্রোসিস, আর লিউকোফ্যাক্টিভ নেক্রোসিস, ফ্যাট নেক্রোসিস। ও এছাড়া আরেকটা নেক্রোসিস আছে, যেটাকে বলা হয় গ্যাংগ্রিনাস নেক্রোসিস। গ্যাংগ্রিনাস নেক্রোসিস, গ্যাংগ্রিন হলো নেক্রোসিস সুপারঅ্যাডেড উইথ ফিট্রিফিকেশন, এটা হলো গ্যাংগ্রিন। এই গ্যাংগ্রিনাস নেক্রোসিস, সেই গ্যাংগ্রিন আবার ড্রাই গ্যাংগ্রিন, হোয়াইট গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিন। যদি ডায়াবেটিক ফুড যদি গ্যাংগ্রিন হয়, তোমরা যদি ওয়ার্ডে দেখে থাকো ভবিষ্যতে বা এখন দেখে থাকো, তাহলে দেখবা যে তোমার একটা ফুড অথবা ফুড নেক্রোস হয়ে গেছে, এবং একটা লাইন থাকে, লাইন অফ ডিমার্কেশন।
ভায়াবল টিস্যু আর ডেড টিস্যু, এটা হলো ড্রাই গ্যাংগ্রিন। আর যদি তোমার একটা দুর্গম ইন্টেস্টাইন কোন একখানে অবস্ট্রাকশন হয়ে নেক্রোজ হয়ে গেল, যেখানে obstruction of venous drainage, and dry gangrene is due to lack of blood supply. তো এটাকে বলা হয় তোমার ওয়েট গ্যাংগ্রিন, ওয়েট গ্যাংগ্রিন। আর একটা আছে গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিনটা হলো ক্লোস্ট্রিডিয়াম উইসাইড এরা করে, সেখানে গ্যাস ফর্মেশন হবে, গ্যাস ফর্মেশন যেটা হলো গ্যাস গ্যাংগ্রিন। তাহলে আমরা types of necrosis. Definition of necrosis: lethally injured cell, the pathological stages need to denaturation of the protein or digestion. Types of necrosis: cognitive necrosis, decomposition necrosis, bad necrosis, bacterial necrosis, criminal necrosis, disease necrosis, necrosis. এখন আসো মেকানিজম অফ সেল ইনজুরি। মেকানিজম, তো মেকানিজম অফ সেল ইনজুরির প্রথম কথা হলো, আমরা যদি একটা एग्जांपल ধরি, ডিউ টু ল্যাক অফ অক্সিজেন, তাহলে প্রথমে যখন অক্সিজেন ডিপ্রাইভেশন হয়ে যাবে সেলের, তাহলে কি হবে, সেলের অ্যারোবিক রেসপিরেশন হ্যাম্পার হবে। অ্যারোবিক রেসপিরেশন হ্যাম্পার হওয়া মানে অ্যাটিপি প্রোডাকশন কমে যাবে। অ্যাটিপি প্রোডাকশন কমে গেলে তখন অ্যাটিপির জন্য, অ্যাটিপি তৈরি করার জন্য অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শুরু হবে। অ্যাটিপি তৈরি করার জন্য অ্যাটিপি কমে গেলে সেলের যে সোডিয়াম পাম্প আছে, সেই সোডিয়াম পাম্প ডিস্টার্ব হয়ে যাবে। সেই ট্রান্সপোর্ট সিস্টেম ডিস্টার্ব হলে সোডিয়াম সেলের ভিতরে বেশি ঢুকে যাবে এবং পটাশিয়াম সেল থেকে বেশি বেরিয়ে আসবে এবং সোডিয়ামের সাথে ওয়াটারও সেলের ভিতরে পড়ে যাবে। এই জন্য সেলের সোয়েলিং হবে, ডাইলেশন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে তোমার এনার্জি যখন সেলুলার এনার্জি যখন মেটাবলিজম ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস তৈরি হচ্ছে এবং সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি হবে, তখন সেলের ভিতরে পিএইচ বেড়ে যাবে এবং ডিক্রিজড অ্যাক্টিভিটি অফ মেনি সেলুলার এনজাইমস। আর সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন ডিস্টার্ব হবে, ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকে পড়বে এবং ডিফারেন্ট সেলুলার কম্পোনেন্টে ক্যালসিয়াম ঢুকবে। এটা যদি প্রলং হয়, আস্তে আস্তে এটিপি ডিপ্লিশন হয়ে যাবে। স্ট্রাকচারাল ডিসরাপশন অফ দ্য প্রোটিন সিনথেটিক প্রোডাক্টস manifested as developmental vibration of the dark and distribution of collisions and will be consequent reduction in protein. এবং আর কি হবে, এই অক্সিজেন ডিপ্রাইভেশনের জন্য protein may become misfolded, and accumulation of misfolded protein in the endoplasmic reticulum triggers a cellular reaction called the unfolded protein response. Unfolded protein response that may culminate in cell-injury. Unfolded protein response. একইভাবে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হবে। মাইটোকন্ড্রিয়াল ক্রিটিক্যাল প্লেয়ার্স ইন সেল ইনজুরি সেল ডেথ, এখানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ওয়াটার জমা হবে এবং আস্তে আস্তে এবং মাইটোকন্ড্রিয়ার ট্রানজিশন কোড যেটা, সেখানে ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ হয়ে গেলে ইনজুরি মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হয়ে যাবে। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হতে থাকে। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস মানে কোনো ফ্রি রেডিক্যালস। ফ্রি রেডিক্যাল যেগুলি তৈরি হবে, সেই ফ্রি রেডিক্যাল আবার সেলকে ইনজুরি করে। তো ফ্রি রেডিক্যাল কি? ফ্রি রেডিক্যাল হলো কেমিক্যাল স্পিসিস that have a single unpaired electron in an outer orbit. Free radicals are chemical species that have a single unpaired electron in an outer orbit. সেই ফ্রি রেডিক্যাল গুলি তোমার কিভাবে তৈরি হবে? রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশন, যেটা নরমালি সেলে হয়, সেখান দিয়ে তৈরি হয়। অ্যাবজর্বেশন অফ রেডিয়েন্ট এনার্জি সেখানে হয়। র্যাপিড বার্স্ট অফ reactive oxidation species inflammation হয়। enzymatic metabolism of exogenous chemicals of drugs হয়। ট্রানজিশন মেটাল রিঅ্যাকশনের মধ্যে হয়। তাহলে সেখানে ফ্রি রেডিক্যালের মধ্যে আছে অক্সিজেন ডিরাইভ, যেটা হলো সুপার অক্সাইড, তারপরে হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোক্সিল আয়ন, এগুলো হলো অক্সিজেন ডিরাইভ। কার্বন টেট্রাক্লোরাইড, তারপরে হলো নাইট্রোজেন পারক্সি নাইট্রাইট, অ্যানায়ন,
as well as nitrogen peroxide and nitrite, এগুলো হলো ফ্রি রেডিকেল। তো ফ্রি রেডিকেল বডি থেকে আবার নরমালি তৈরি হয়, সেগুলি রিমুভ করার মেকানিজম আছে, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে লাইফ ফ্যাক্সিলিউল ভিটামিন ই এবং অ্যাসকর্বিক অ্যাসিড। আবার কপার ক্যাটালাইজ ফর্মেশন অফ রেডিও স্পিসিস। তো কিছু এনজাইমস আছে যেমন ক্যাটালিস, সুগার অক্সাইড ডিসমিউটেজ, গ্লুটাথিওন পারঅক্সিডেজ, এরাও তোমার ফ্রি রেডিকেলকে রিমুভ করে। আলটিমেটলি ফ্রি রেডিকেল তৈরি হলে তারা বডিতে কি এফেক্ট করে? লিপিড পারঅক্সিডেশন ইন মেমব্রেন, লিপিড পারঅক্সিডেশন করে, অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন, প্রোটিনের অক্সিডেটিভ মডিফিকেশন করে সেরে, লিশনস ইন ডিএনএ, লিশনস ইন ডিএনএ এর মধ্যে সিঙ্গেল এন্ড ডাবল স্ট্যান্ডার্ড ব্রেকস ইন ডিএনএ, ক্রস রিঅ্যাক্টিং অফ ডিএনএ স্ট্রেন্থ, ফরমেশন অফ। তাহলে যেটা হলো সেল ইনজুরি হতে গেলে মেকানিজম হয়ে সেল ইনজুরি তৈরি করতে গেলে সেল প্রথমে যদি আমরা ইস্কিমিয়া নিয়ে একটা এক্সাম্পল শুরু করি, সেখানে অ্যাক্টিভিটি তৈরি কমে যাবে, সোডিয়াম পটাশিয়াম ফার্ম ডিস্টার্ব হবে, অ্যানোরবিক গ্লাইকোলাইজ শুরু হবে, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবে, রিঅ্যাক্টিভ অক্সিডেটিভ স্পিসিস তৈরি হবে, তারপরে তোমার রিঅ্যাক্টিভ অক্সিডেটিভ স্পিসিস তোমার এগুলো রিমুভ হয়ে যায় বেশিরভাগ। যদি বেশি দেওয়া হয় তখন সেলের যে ইনজুরি করবে সেলের বিভিন্ন স্টেজে, তখন সেল ইনজুরি করবে। হলো এই সংক্ষেপে তোমার ফ্রি রেডিকেল তৈরি, ফ্রি রেডিকেলের টাইপস অফ ফ্রি রেডিকেল, অক্সিজেন ডিরাইভড, নাইট্রোজেন ডিরাইভড, কার্বন ডিরাইভড, এবং তারা কোথায় কাজ করে? তারা অক্সিডেশন রিডাকশন কম্পার করে, আর অক্সিডেশন অফ ট্রান্সমিট করে, ডিএনএ ডিলিশন করে, এবং প্রোটিন সিনথেসিস ডিস্টার্ব করে। এরপরে তোমার ইস্কিমিয়ার হাইপোক্সিয়া ইনজুরি, এটা একটু ইস্কিমিয়া রিপারফিউশন ইনজুরি, এগুলি ওই একই মেকানিজমের মধ্যে করলে আসবে। ইস্কিমিয়া রিপারফিউশন ইনজুরির মধ্যে ইনফ্লামেশন ইন টেসুলার ক্যালসিয়াম অক্সিড স্ট্রেস, কেমিক্যাল ইনজুরি। এই ইনজুরি বা নেক্রোসিস মোটামুটি এই সবগুলি করলে হবে। এখন আমাদের আরেকটা টপিক ছিল অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসের মধ্যে এটাও একটা সেলুলার irreversible cell injury, programmed cell death. Apoptosis is a pathway of cell death that is induced by a tightly regulated suicide program in which cells destined to die activate intrinsic enzymes that degrade the cells from nuclear DNA and nuclear and cytoplasmic protein. এত কিছু না বললেও এটা হলো সেল একটা পাথওয়ে অফ সেল ডেথ, যেখানে প্রোগ্রামড সেল ডেথ, এখানে সেলের ইন্ট্রিনসিক মেকানিজম সেলকে তোমার ডেথের জন্য নিয়ে যায় এবং আলটিমেটলি সেলের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমিক প্রোটিনগুলি ডিগ্রেড হয়ে সেল ডাই করে মারা যায়। এবং অ্যাপোপ্টোসিস হলে সেলটা সাইজে ছোট হয়ে যাবে এবং নিউক্লিয়াসগুলি ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে। আর নেক্রোসিস হলে সেলটা সোয়েলেন হয়ে যাবে, বড় হয়ে যাবে, এবং সেখানে নিউক্লিয়াসের তিন ধরনের চেঞ্জ বলছিলাম, ক্যারিওলাইসিস, পিগনোসিস এন্ড ক্যারিওহেক্সিস। আর এখানে নিউক্লিয়ার চেঞ্জ হলো শ্রিঙ্কেজ এবং নিউক্লিয়ার ফ্র্যাগমেন্ট। নেক্রোসিসে সেলের মেমব্রেন রাপচার হয়ে যাবে বা অর্গানেলের মেমব্রেন রাপচার হয়ে যাবে, আর অ্যাপোপ্টোসিসে নিউক্লিয়ার মেমব্রেন ইনটেক্ট থাকবে। নেক্রোসিসে যেহেতু সেলের কন্টেন্টগুলো বেরিয়ে যায়, তার এগেইনস্টে রেসপন্স আসবে ইনফ্ল্যামেটরি। আর যেহেতু পিগনোসিসে সেলের মেমব্রেন রাপচার হচ্ছে না, এর থেকে কিছু বেরিয়ে যেতে পারছে না অ্যাপোপ্টোসিসে, সেজন্য অ্যাপোপ্টোসিসে প্রথমে সেলের রিঅ্যাকশন ইনফ্লামেশন হয়। অ্যাপোপ্টোসিস ফিজিওলজিক্যাল, অ্যাপোপ্টোসিস প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল হলো destruction of cell during embryogenesis, যেমন অর্গানোজেনেসিসের সময় কিছু অর্গান চলে যায়, এগুলি যেমন তোমার থাইমাস, নটোকট, এগুলি। আর অ্যাপোপ্টোসিস ফিজিওলজিক্যাল ইনভলিউশন অফ হরমোন ডিপেন্ডেন্ট টিস্যু
cell loss in proliferating cell population, elimination of potentially harmful cell victim lymphocyte, inflammatory equilibrium response এর মধ্যে সেলগুলি চলে যায়। আর প্যাথোলজির মধ্যে হয় ডিএনএ ড্যামেজের জন্য সাইটোটক্সিক অ্যান্টিক্যান্সার ড্রাগ, hypoxia can damage DNA either directly or via production of free radical. DNA damage করে pathology, accumulation of misfolded protein, cell death in certain infections, যেমন HIV infection, adenovirus infection, viral hepatitis infection, pathologic atrophy in parenchymal organ after heart obstruction, such as pancreas, protein gland, and kidney. তাহলে এগুলো করতেছে অ্যাপোপ্টোসিস হলে সেলের সেলস কি হবে, সেলুলার শিকেজ হবে, সেল ছোট হবে, chromatin condensation হবে, formation of cytoplasmic web and apoptotic body হবে। আর phagocytosis of apoptotic cells or cell body is usually by macrophage। তাহলে মেকানিজম অফ অ্যাপোপ্টোসিস এর মধ্যে দুটো পাথওয়ে আছে, একটা হলো দি ইন্ট্রিনসিক পাথওয়ে অফ অ্যাপোপ্টোসিস আর একটা হলো এক্সট্রিনসিক পাথওয়ে অফ অ্যাপোপ্টোসিস। আলটিমেটলি অ্যাপোপ্টোটিক সেলের স্ক্যাভেঞ্জারিং সেল ম্যাক্রোফেজ এগুলিকে রিমুভ করে দেয়। আর একটা টার্মের কথা বলছিলাম নেক্রোঅ্যাপোপ্টোসিস। এটা মরফোলজিক্যালি টু সাম এক্সটেন্ট biochemically it resembles necrosis, আবার mechanistically it is triggered by genetically programmed signal transduction events that culminate in the cell death. তাহলে এটা নেক্রোঅ্যাপোপ্টোসিস। লাস্ট অফ অল আমাদের আরেকটা টপিক হলো অটোফেজি। অটোফেজি হলো একটা সেল যখনই কোনো ডিপ্রাইভেশন হয় তখন সেল বেঁচে থাকার জন্য নিজের অর্গানগুলি নিজেই ডাইজেস্ট করে ফেলে। Auto means self, phagy means eating. Autophagy is a process in which cell eats own components. নিজের কম্পোনেন্ট গুলি খেয়ে বেঁচে থাকে। It involves delivery of cytoplasmic materials to the lysosome for degradation. Depending on how the material is delivered, autophagy can be categorized into three types. Chaperone-mediated autophagy, direct translocation across the lysosomal membrane by chaperone proteins. Chaperone-mediated micro-autophagy, inward invagination of lysosomal membrane for delivery. Macro-autophagy, hereafter referred to as autophagy. The তিনটে বের আছে, chaperone-mediated, micro-angiopathy, micro-autophagy, macro-autophagy. তাহলে এই হলো অটোফেজি সম্পর্কে। যেমন ক্যান্সার growth that acts as a defense against cancers, সেখানে অটোফেজি হয়। নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডারস, ইনফেকশনাস এজেন্টস, ইনফ্লেমেটরি বাউল ডিজিজ, এসব ক্ষেত্রে আজকে আমাদের পরে মিটিং আছে, আমি 10টা পর্যন্ত আর গেলাম না। আমি জানি আজকে একটু হয়তো গতকাল থেকে তারা রেপিটলি পড়ানো হচ্ছে, না পড়াই উভয়ও নাই। এর মধ্যে কোর্স লাগাতে হবে। আবার আগের মাসের শেষের দিকে আমার ছুটিতে যাবার প্রোগ্রাম আছে, দেশের বাইরে যাবো। তো এরকম আমি চাচ্ছিলাম চেষ্টা করে যাবো যেন তোমাদের এর মধ্যে ওই ক্লাস দরকার হলে আমি একটু ডাবল নিয়ে আগামী সপ্তাহ থেকে তোমাদের যেটুকু আমার জেনারেল প্যাথোলজি সম্পর্ক বেসিক প্যাথোলজিটা শেষ করে দিতে পারি। তাহলে আজকে আমরা যেটুকু ডিসকাস করলাম সেই ডিসকাশনের জিস্ট হলো, আমরা গত ক্লাসে সেলুলার অ্যাডাপটেশনের মধ্যে একটা টপিক বাদ ছিল, সেটা হলো মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়ার মধ্যে ডিসকাস করেছি। তারপর অ্যাডাপটেশনের পরে সেলুলার ইনজুরি, সেল ইনজুরি শেষ করেছি। সেলুলার ইনজুরির মধ্যে ছিল রিভার্সিবল সেল ইনজুরি, সেখানে সেলুলার সোডিং এন্ড মেডিসিনস, আর রিভার্সিবল সেল ইনজুরির মধ্যে ম্যাক্রোসেল এবং সেখানের মধ্যে সেলুলার সেলিং হলে কি সেন্স হয়, নেক্রোসিস হলে কি সেন্স হয়, অ্যাপোপ্টোসিস হলে কি সেন্স হয়, অ্যাপোপ্টোসিস এর নেক্রোসিসের পার্থক্য এগুলো সম্বন্ধে বলেছি। তারপরে তোমার সেল ইনজুরির মধ্যে যে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ফ্রি রেডিক্যাল কি, ফ্রি রেডিক্যাল কোথা থেকে আসে, ফ্রি রেডিক্যাল কিভাবে রিমুভ হয়, ফ্রি রেডিক্যালের এফেক্ট কি, এইসব ডিসকাস করেছি। আশা করি তোমরা পছন্দ থাকবে। এখন যারা একটু ডিটেইলে পড়বে না তাদের জন্য এখন যে পড়া হয়েছে সেটা নিশ্চয়ই সেটা বলবে। তাহলে এটাই তোমাদের আজকে যুদ্ধ শেষ। আগামীকাল আমরা স্ট্রেসের মধ্যে ছিল যে পরেরটা ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন। আমরা ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন ডিসকাস করব।
প্যাথোলজি ক্লাসিফিকেশন ডিসকাস করব, সেগুলো রেজিং। তাহলে আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা 2 নম্বর চ্যাপ্টার শেষ করতে পারবো বলে আশা করি। আমি জানি হয়তো অনেক প্রশ্ন থাকবে, কিন্তু আসলে সময় কম, আমার একটু ইয়ে ব্যস্ত হবে, তারপরে মিটিং এ 10টায় ঢুকতে হবে। তাহলে আজকের মতো আমি শেষ করলাম। আগামী ক্লাস আমরা তাহলে রেস্ট অফ দি সেকেন্ড চ্যাপ্টার উইল বি ডিসকাসড ইন দি নেক্সট ক্লাস। এবং I request all of you to go through the textbook and first of all see the topics which I have discussed in my class, the name of the topics. Then you go through the books. Book means the only book, Robinson Contract, Pathology Base of the Disease, and you read details. In my 5 minutes lecture, you have to read at least 5 hours. If you read 5 hours these topics, then all the topics will be understandable to you, and you easily you will understand the systemic pathology and organic pathology. If you are deficient in general pathology is the basis for systemic pathology. If you do not understand the basic directions of pathology, you will be facing difficulties in systemic pathology. Thank you all, and now I finish my class here. ঠিক আছে, আগামী ক্লাসে তাহলে আমরা বাকিটা শেষ করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর আমি ক্লাস থেকে দেখি সম্ভব করলে আমি দুটো ক্লাস তোমাদের শেষ করতে পারবো, সুযোগ দিয়ে দেবো। তাহলে শেষ করো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।